আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। সবার আগে বাংলাদেশ নীতি অবলম্বন করব, ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে সবকিছুই প্রশ্নবোধক হবে, জামায়াত নেতা তাহের। দারিদ্র্যের হার বেড়ে 21.2% জানালো বিশ্বব্যাংক। গাজা শান্তি চুক্তি প্রায় নিশ্চিত, ট্রাম্প। ইসরায়েল লাইভ গণহত্যা চালাচ্ছে, মন্তব্য থুনবার্গের। নিগারদের আজ ইংলিশ পরীক্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। জুলাই আগস্ট থেকে শুরু করে দলের সাথে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি বিগত 16 বছরের গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদেরও বিচারের আওতায় আনা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারই তদন্ত শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সঙ্গে জড়িত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা চলমান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করছেন শেখ হাসিনার আইনজীবী। এর আগে গতকালও তাকে দিনভর জেরা করা হয়। জেরায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন করা হলে তদন্ত কর্মকর্তা জানান, কোনো চাপে নয়, সত্য উদ্ঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন। তিনি আরও জানান, জুলাই আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সশস্ত্র গোষ্ঠী 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় 25 কার্যদিবসে 54 জন সাক্ষ্য দিয়েছেন। 54তম সাক্ষীর জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। প্রসিকিউশন জানিয়েছে, জুলাই গণহত্যায় জড়িত কেউই বিচার এড়াতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটি মঙ্গলবার সকাল 9টায় প্রকাশ করা হয়। সাক্ষাৎকারের এক পর্যায়ে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, বিগত আওয়ামী সরকারের সময় ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির নীতি কী হবে? প্রশ্নোত্তরে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। আমি আগে দেশের স্বার্থ অর্থাৎ বাংলাদেশের স্বার্থ দেখব, সেটাকে রেখে সামনে আগাবো। তারেক রহমান বলেন, আমি অবশ্যই দেশের হিস্সা, মানুষের হিস্সা ও পানির ন্যায্য হিস্সা চাই। আমি দেখতে চাই না আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা মেনে নেব না। ফেলানির উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি, আমরা মানুষের ওপর আঘাত আসলে সেটাকে সহজে মেনে নেব না। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। এটার ব্যাপারে বিএনপি সরকারে আসলে কোনো পরিবর্তনের উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এখন ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে বিরাগভাজন হয়, তাহলে তো আমাদের কিছু করার নাই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক ও সংস্কার ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত না হলে তা আরও বড় সংকট সৃষ্টি করবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, তবে একটা যেন-তেন নির্বাচন দিয়ে তো সমস্যার সমাধান হবে না। নির্বাচন তো 2014, 2018 এবং 2024 সালেও হয়েছে, কিন্তু তাতে সংকট কমেনি, বরং আরও বেড়েছে। আমাদের দেশের জন্য একটি গণতান্ত্রিক জনপ্রতিনিধিমূলক সরকার অত্যন্ত জরুরি। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাস্তবায়নে দেরি করা হচ্ছে এইভাবে সেইভাবে।
ষড়যন্ত্র চলছে এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া যদি নির্বাচন দেয়া হয় তাহলে সবকিছুই প্রশ্নবোধক হয়ে যাবে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর আগে স্বল্প সময়ের মধ্যেই যেসব সংস্কারের রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন দিতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যারা এই সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন বা সরকারের পক্ষ থেকে যে অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে তাতে যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তবে তাদেরই জাতির কাছে জবাবদিহি করতে হবে। বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার 2024-25 অর্থবছরে বেড়ে 21.2% উন্নীত হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তারা বলছে দারিদ্রতার হার 2023-24 অর্থবছরে 20.5% ছিল। মঙ্গলবার বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে আয়োজিত বাংলাদেশ আপডেট শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে 2023 থেকে 2024 সালের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার 60.9% থেকে কমে 58.9% দাঁড়িয়েছে, যার মূল কারণ নারীর অংশগ্রহণ কমে যাওয়া। বিশ্বব্যাংকের ভাষ্য, আরও 30 লক্ষ কর্মক্ষম বয়সী মানুষ শ্রমশক্তির বাইরে ছিলেন, যাদের মধ্যে 24 মিলিয়ন নারী ছিলেন। এই সময়ের মধ্যে মোট কর্মসংস্থান প্রায় 20 লক্ষ কমে 69.1 লক্ষে দাঁড়িয়েছে, যার ফলে কর্মসংস্থান থেকে কর্মক্ষম বয়স জনসংখ্যার অনুপাত 2.1 পয়েন্ট কমে 56.7% দাঁড়িয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি প্রায় নিশ্চিত যে গাজা নিয়ে শান্তি চুক্তি সম্ভব। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরই মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্মত হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। হামাসের নিরস্ত্রকরণ শান্তি চুক্তির পূর্ব শর্তগুলো একটি কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কিছু রেড লাইন আছে। যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হয় তাহলে আমরা চুক্তি করব না। তিনি বলেন, কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবেই এগোচ্ছি এবং হামাস এমন কিছু বিষয় রাজি হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানান তিনি চুক্তি নিয়ে আশাবাদী, কারণ হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল তার প্রস্তাবিত 20 দফা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি নিয়ে মিশরে পরোক্ষ আলোচনা শুরু করেছে। তিনি বলেন, আমার মনে হয় আমরা একটা চুক্তি করতে যাচ্ছি। এটা বলা কঠিন, কারণ বহু বছর ধরে অনেকেই কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমি মনে করি এবার তা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা গাজা নিয়ে একটি চুক্তি করব, আমি প্রায় নিশ্চিত। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলেছেন, আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে। এটি একটি লাইভ স্ট্রিমড গণহত্যা। সোমবার বাংলাদেশ সময় রাত 9:45টার দিকে গ্রিসের রাজধানী এথেন্স পৌঁছান সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেটা সহ অন্যান্য অধিকার কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকেরা। সেই সময় অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা। সেখানে বক্তৃতা দিতে গিয়ে থুনবার্গ জানান, তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং আসল গল্প হলো অন্য কিছু। তিনি বলেন, আমাদের আটক অবস্থায় কিভাবে নির্যাতন করা হয়েছে তা নিয়ে আমি অনেক কিছু বলতে পারি, বিশ্বাস করুন, কিন্তু সেটাই আসল গল্প নয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে। এটি একটি লাইভ স্ট্রিমড গণহত্যা। থুনবার্গ ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা গণহত্যার উদ্দেশ্যে সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং একটি পুরো জাতিকে মুছে ফেলতে চায়। আজ কেউ এই অজুহাত দিতে পারবে না যে তারা জানতো না কি ঘটছে। ভবিষ্যতেও কেউ বলতে পারবে না আমরা জানতাম না। তিনি আরো বলেন, আমি কখনো বুঝতে পারবো না মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিভাবে। লক্ষ লক্ষ মানুষকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে, যারা বছরের পর বছর অবরোধ, নিপীড়ন ও বর্ণ বৈষম্যের মধ্যে বন্দী। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে থুনবার্গ বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হচ্ছে ফিলিস্তিনের সঙ্গে আন্তর্জাতিক সংহতির প্রতীক। এবার খেলার খবর। কলম্বিয়া পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পায় উড়ন্ত সূচনা। বিশ্বকাপে নিজেদের শ্রীলঙ্কা পর্ব শেষ করে এবার ভারতে আসল পরীক্ষা দিতে হবে নিগার সুলতানার দলকে। আসামের গুয়াহাটিতে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ
4বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এই ভেন্যুতেই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র 69 রানে অল আউট করে ইংল্যান্ড জিতে 10 উইকেটে। বিশ্বকাপের 8 দলের মধ্যে নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে শুধু পাকিস্তান। প্রথম ম্যাচে নিগারদের জয় তাই প্রত্যাশিতই ছিল। বাকি 6 প্রতিপক্ষই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা ইংল্যান্ড শক্তিতেও অনেক এগিয়ে। গুয়াহাটির মন্থর উইকেটে ইংল্যান্ডের 3 স্পিনার লিন্ডসে স্মিথ, সোফি অ্যাকলেন্সড ও চার্লি ডিনকে সামলানো হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। টানা দ্বিতীয় জয়ের হাতছানিতে বাংলাদেশের স্পিনাররাও গড়ে দিতে পারেন ব্যবধান। স্বর্ণা, রাবেয়া, নাহিদাদের স্পিনারের পাশাপাশি মারুফা আক্তারের পেসেও বাংলাদেশের জন্য আসার বড় জায়গা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই অসাধারণ দুটি ইনসুইং ডেলিভারিতে 2 উইকেট নিয়ে ম্যাচের সুর বেঁধে দিয়েছেন মারুফা। আজও তিনি জ্বলে উঠলে লড়াই হবে জমজমাট। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।